ওয়াসিম ইকবাল সাজিদ পেশায় একজন শিক্ষার্থী হলেও প্রকৃত অর্থে তিনি একজন মুদ্রা সংগ্রাহক। তিনি যখন তার থলে থেকে ঝুরঝুর করে প্রাচীন মুদ্রাগুলো বের করছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি যেন দিনার কিংবা মোহরের যুগে ফিরে গেছি। হ্যাঁ দর্শক, কি নেই তার কাছে! মুঘল সম্রাট আকবর থেকে শুরু করে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, কোরআনে হাফেজ সম্রাট আওরঙ্গজেব কিংবা দিল্লি কাঁপানো মুসলিম শাসক আলাউদ্দিন খিলজি, প্রত্যেকের শাসনামলের মুদ্রায় রয়েছে তার সংগ্রহে। এমনকি তার কাছে রয়েছে মহীশূরের বাঘ টিপু সুলতানের স্বর্ণ মুদ্রাও। এটা সম্রাট শাহজাহানের মুদ্রা এবং এটা পাটনা টাকশালে তৈরি হয়েছে। আমরা জানি যে তৎকালীন সময়ে বিভিন্ন টাকশাল থেকে মুদ্রা তৈরি করা হতো, কিন্তু এর মধ্যে এই মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটা পাটনা টাকশালের। এখানে সর্বপ্রথম উপরে কালেমা লেখা হয়েছে, তারপর টাকশালের নাম লেখা হয়েছে এবং অপর পিঠে সম্রাটের নাম লেখা আছেন। এটা সম্রাট শাহজাহানের তৎকালীন সময়ে ব্যবহার হতো রৌপ্য মুদ্রা, এবং বাণিজ্য কাজে এবং তৎকালীন সময়ে বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রেও এই মুদ্রা ব্যবহার করা হতো। এছাড়াও আমার কাছে মুঘল আমলের তৎকালীন সময়ের একাধিক মুদ্রা আছেন সম্রাট আকবরের, যিনি বাংলা সালের প্রবক্তা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সম্রাট আকবরের মুদ্রা, এবং এখানে কিন্তু স্পষ্ট যে আরবি যে সনটা, সেই সনটা লেখা আছে। এই যে 1 দিয়ে পরে 3টা শূন্য দেওয়া, এটা পয়সাটা যদিও ফার্সি ভাষায় লেখা হতো মুঘল সাম্রাজ্য আমলে, বাট সালটা আমরা খুব সহজে বুঝতে পারি। এবং মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের মুদ্রাটাই এরকম চতুর্ভুজ আকৃতির হতো। অন্যান্য মুদ্রাগুলো দেখা যায় যে পুরোপুরি গোল না হলেও গোল আকৃতির হয়ে থাকতো। তৎকালীন সময়ে এই মুদ্রা দিয়ে বাজারে কেনাকাটা থেকে শুরু করে সামগ্রিক কাজ করা হতো আর কি। এই যে মুদ্রাটা দেখতে পাচ্ছেন, এটা সম্রাট জাহাঙ্গীরের মুদ্রা। জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মুঘল সম্রাট এবং তিনি 1605 থেকে 1627 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। তার সময়ের আকবরনগর মিন্টের মুদ্রা এটি। একাধিক টাকশাল থাকা সত্ত্বেও আমি এই মুদ্রাটি সংগ্রহে রেখেছি, কারণ আকবরনগর টাকশালের যে মুদ্রাগুলো রিলিজ হতো সেই মুদ্রাগুলো দেখতে খুবই সুন্দর লাগতো। এখানকার যে নান্দনিক ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং একই সাথে যেই লেখাগুলো, যারা ফার্সি পড়তে পারেন তারা স্পষ্ট বুঝতে পারবে যে এটা আসলে কতটা বৈচিত্র্যময় মুদ্রা। এর বাইরে আমার কাছে এই যে এটা ফরুকশিয়ারের মুদ্রা। ফরুকশিয়ারের এই মুদ্রাটার বিশেষত্ব হচ্ছে এখানে তৎকালীন সময়ের যে শালটা, সেই শালটা উল্লেখ করা আছে। এই যে আরবিতে শালটা লেখা আছে। এবং ফরুকশিয়ারের মুদ্রাটার কন্ডিশন, এর থেকে ভালো কন্ডিশনের মুদ্রাও আছে আমার কাছে ফরুকশিয়ারের, কিন্তু এই মুদ্রাটা কন্ডিশন একটু খারাপ হলেও এটাতে শাল লেখার জন্য এটা অন্যান্য সকল মুদ্রা থেকে একটু বেশি স্পেশাল আর কি। এর পাশাপাশি আমার কাছে সম্রাট আওরঙ্গজেবের মুদ্রা আছে। এটা 1109 লেখা, এখানে 1110 লেখা। এখানে যে হিজরি যে সালটা সেটা উল্লেখ করা আছে, এবং এটার পুরোপুরি গোলাকৃতি না হলেও এগুলা খাঁটি রূপা দিয়ে তৈরি করা হতো সেই সময়। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন এক ঐতিহাসিক ভিডিও দেখতে যাচ্ছেন যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে ইতিহাসের সেই প্রান্তরে, যা আপনি হয়তো প্রতিনিয়তই কল্পনা করেন। এই যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এটি 13তম মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলের, এবং পয়সাটিতে হিজরি সালটা লেখা আছে যে এটা আসলে কত সালে বানানো হয়েছিল। এই যে অপর পাশে আপনি দেখলে এখানে বুঝতে পারবেন যে এখানে হিজরি সালটা লেখা আছে 1141, 1141 হিজরি সালটা উল্লেখ করা হয়েছে। এবং পয়সাটার আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এক পাশ মনে হচ্ছে যে কেটে গেছে, আসলে এটা আসলে কেটে যায়নি। আসলে মুদ্রা তো সে সময় ডিজিটাল কোনো মাধ্যমে তৈরি করা হতো না, সেক্ষেত্রে দেখা যেত অনেক পয়সা বানানোর সময় ক্ষয়প্রাপ্ত হয়ে যেত। ডিজিটাল কোনো মেশিনের ব্যবহার ছিল না, সেই কারণে দেখা যেত যে সম্পূর্ণ গোলাকৃতিরও হতো না। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে ইররেগুলার গোলাকৃতি, এবং এটা শতভাগ রূপার তৈরি। এখন আমার হাতে যে পয়সাটি দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় শাহ আলম, সেই সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসন আমলের একটি মুদ্রা, এবং এই মুদ্রাটি মুর্শিদাবাদ টাকশালে তৈরি। এটাও শতভাগ রূপার একটি মুদ্রা।
এবং এখানে হিজরি সালটা লেখা আছে। হিজরি সালটা দেখতে পাচ্ছেন, 1200 পরের অংশটা কাটা পড়ে গেছে, কিন্তু 1201 এখানে 1, 2 এবং 0 এই তিনটা দেখতে পাচ্ছি। এবং লাস্ট যে ডিজিটটা সেটা সম্পূর্ণ আসেনি। যেহেতু এটা আসলে ডিজিটাল মাধ্যমে তৈরি পয়সা না, সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। এবং এর অপর পাশটা দেখতে পাচ্ছেন, আসলে পয়সাটা অনেক পুরাতন হলেও আসলে সেভাবে ক্ষয়প্রাপ্ত হয়নি। এবং এখানে যে ফার্সি লেখাগুলো খুব স্পষ্ট ফুটে উঠেছে। দুইটাই সম্রাট শাহ আলমের মুদ্রা, কিন্তু দুইটার মধ্যে আপনি ভিন্নতা দেখতে পাচ্ছেন। একটা হ্যান্ড স্ট্রাইক, আরেকটা তৎকালীন সময়ে যখন ডিজিটালভাবে মুদ্রা তৈরি করা শুরু হয়। এটা কিন্তু একদম পারফেক্ট গোল আকৃতির, এটা কিন্তু পারফেক্ট গোল আকৃতির না। এই মুদ্রাটা এবং এই মুদ্রাটার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য দেখতে পাচ্ছেন। আধুনিকতার ছোঁয়া এবং মানুষের হাতে তৈরির যে একটা ব্যাপার, এটা আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। এগুলো 1 রুপি হিসেবে কাউন্ট করা হতো, এটাও শতভাগ রূপা দিয়ে তৈরি। এর পাশাপাশি আমার কাছে এই যে মুঘল আমলের আরও একটি মুদ্রা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্রাট দ্বিতীয় আলমগীরের আমলের। সম্রাট দ্বিতীয় আলমগীরের আমলের ইন্দো ফ্রেঞ্চ মিন্টের তৈরি। এটা 1754 সালে তৈরি। এখানে সম্পূর্ণ সালটা উঠে আসেনি। আসলে তৎকালীন সময় তো ডিজিটাল কোনো সিস্টেম ছিল না, মানুষ অ্যানালগভাবে মুদ্রা তৈরি করত। তো সব মুদ্রাতে সাল লেখা থাকে না, অনেক মুদ্রাতে সালটা মিসিং থাকে। এখানে যে আপনি আরও একটি মুদ্রা দেখতে পাচ্ছেন, এটা সম্রাট হুমায়ুনের মুদ্রা। সম্রাট বাবরের পুত্র সম্রাট হুমায়ুনের একটি তাম্র মুদ্রা, এটা তামার তৈরি। এই মুদ্রাটিও খুবই সুন্দর। এই মুদ্রাটিতে যেভাবে লেখাগুলো ফুটিয়ে তোলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, মুদ্রাটা অনেক সুন্দর। দর্শক মণ্ডলী, শুধু এগুলোই নয়, তার কাছে রয়েছে পারস্যের সেই সময়ের মুদ্রা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। এই পয়সাটি যখন তৈরি করা হয়েছিল তখন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত ছিলেন। এবং এই পয়সাটি 591 থেকে 628 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তৈরি। এবং পয়সাটি শতভাগ রূপার তৈরি, কিন্তু পয়সার একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাতলা। আসলে এটা সেরকম আকারে মোটা নয়, তাদের পয়সার বৈশিষ্ট্যই ছিল এরকম। এবং এখানে শাসকের মাথার ছবি দেখতে পাচ্ছেন, কারণ তখনও আসলে ইসলামের প্রসার ইরান বা পারস্য অঞ্চলে ঘটেনি, এবং তারা তাদের পয়সায় মানুষের ছবি তখনও ব্যবহার করতেন। এর পাশাপাশি তার কাছে রয়েছে বেঙ্গল সালতানাত সহ দিল্লি এবং হরিকেল রাজ্যের মুদ্রাও। এই যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এটা হরিকেল রাজ্যের একটি মুদ্রা। এই মুদ্রাটি গুপ্ত সাম্রাজ্য শেষ হওয়ার পরে তৎকালীন সময়ে যখন রৌপ্য মুদ্রা চালু হয় সেই সময়ের। এর এক পাশে ত্রিশূলের মতো একটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিশূলের মতো। এবং অপর পাশে একটি বৃষ বলা হয়, গরু মহিষ সাদৃশ একটা প্রাণীর ছবি দেওয়া। এখানে অনেক সময় হরি যে কথাটি এটা লেখা থাকে, কিন্তু এই মুদ্রাটি যেহেতু ক্ষয়প্রাপ্ত সেই জন্য এটা আপনার স্পষ্ট বুঝতে পারছেন না। আর এই গলায় অনেক সময় গরুর গলায় যেরকম ঘণ্টা বাঁধা থাকে সেরকম ঘণ্টার চিহ্ন অনেক সময় থাকে, কিন্তু এখানে সেই জিনিসটা অস্পষ্ট। এই মুদ্রাটি তৎকালীন সময়ে, মানে আমরা বর্তমানে যে জানি নোয়াখালী, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রামের কিছু অঞ্চল এবং ভারতীয় যে ত্রিপুরা অঞ্চল, এই অঞ্চলগুলো মিলেই হরিকেল রাজ্যের শাসন ছিল আর কি। হরিকেল রাজ্য ছাড়াও তার কাছে রয়েছে শামসুদ্দিন ফিরোজ শাহ এবং ইলিয়াস শাহের মতো ইতিহাস বিখ্যাত মুসলিম শাসকদের মুদ্রাও। আমার হাতে যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এটা শামসুদ্দিন ফিরোজ শাহের আমলের মুদ্রা। উনি শাসন করেছেন 1301 থেকে 1322 সাল পর্যন্ত। তার সময়ের একটি রৌপ্য মুদ্রা। তখন টাকাকে টাঙ্কা বলা হতো। এখানে যে আরবি লেখাটা, সেই যারা আরবি পড়তে পারেন হরফগুলো আপনারা বুঝতে পারবেন। কিছুটা অস্পষ্ট মনে হতে পারে যেহেতু অনেক প্রাচীন জিনিস, কিন্তু অনেকটাই অনুমান করা যায়। মুদ্রাটি কারুকাজ খচিত এবং অক্ষরগুলো যেভাবে লেখা হয়েছে, ক্যালিগ্রাফিটা অনেক সুন্দর। ধারণা করা হয় বাংলাদেশে হযরত শাহজালাল যখন আগমন করেন তৎকালীন সময়ে এই সিলেট অঞ্চলের দায়ভার বা শাসন কার্য পরিচালনা করতেন শামসুদ্দিন ফিরোজ শাহ। এর পাশাপাশি আমরা বাংলার প্রথম স্বাধীন যে বেঙ্গল সুলতান আছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার আমলের একটি মুদ্রা দেখতে পাচ্ছেন। এখানে মুদ্রাটির আরবি যে লেখাগুলো আছেন
কিছুটা অস্পষ্ট, অতটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু একটু কালো বর্ণ ধারণ করেছে, কিন্তু এগুলো রূপার তৈরি পয়সা। এছাড়াও ওয়াসিম ইকবালের সংগ্রহে রয়েছে দিল্লির সিংহাসনে বসা মুসলিম শাসকদের মধ্যে গিয়াসউদ্দিন তুগলক এবং আলাউদ্দিন খিলজির মুদ্রাও। আমার হাতে এখন যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটি গিয়াসউদ্দিন তুগলকের মুদ্রা। তুগলক বংশের সুলতানদের মধ্যে সবথেকে প্রসিদ্ধ বলা হয় তার মুদ্রাটি। দুটোই তার মুদ্রা, এবং তৎকালীন মুদ্রাগুলোতে যে আসলে পার্থক্য রয়েছে এই মুদ্রাগুলো দেখলে বোঝা যায় যে আসলে সবগুলো একই মাপের হয় না। দুটি মুদ্রা একই শাসকের হলেও আপনি দেখতে পাচ্ছেন যে একটি আকারে একটু বড়, একটি একটু ছোট। যদিও হরফ দেখলে মনে হবে যে না, আসলে ঠিকই আছে, একজন শাসকেরই মুদ্রা। এগুলো বিলন মুদ্রা বলা হয়। বিলন বলতে এটা শতভাগ রূপা নয়, রূপার সাথে আলাদা ধাতু ব্যবহার করা হয়েছে এই মুদ্রাগুলোতে। এখন যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটি দিল্লি সুলতান আলাউদ্দিন খলজির আমলের। মুদ্রাটি কতটা সুন্দর এবং বৈচিত্র্যময় দেখতেই পাচ্ছেন। সুলতান আলাউদ্দিন খলজিকে বলা হয় খলজি বংশের সবথেকে শক্তিশালী এবং একজন বিচক্ষণ সুলতান। মুদ্রাটি তাম্র মুদ্রা, এটি তামার তৈরি। মুদ্রাটির উভয় পাশে আরবি লেখা আছে, এবং এটা কোন টাকশালের, টাকশালটা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না যেহেতু এটা ক্ষয়প্রাপ্ত একটি মুদ্রা। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এটি সুলতান মোহাম্মদ বিন শাম তার শাসন আমলের একটি মুদ্রা, এবং তাকে মোহাম্মদ ঘড়িও বলা হয়। তিনি স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করেন 1202 সাল থেকে। ঘড়ি বংশের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। এবং এই মুদ্রাটির এক পাশে আপনি একটি ষাঁড়ের আকৃতির একটি বিষয়বস্তু দেখতে পাচ্ছেন, এবং অপর পিঠে একটি ঘোড়ার পিঠে একজন অশ্বারোহী, এরকম একটি বিষয়বস্তু দেখা যাচ্ছে। খুব একটা স্পষ্ট নয়, কিন্তু একটু খেয়াল করলে জিনিসটা আপনি বুঝতে পারবেন। দিল্লি সালতানাত ছাড়াও তার কাছে রয়েছে ইতিহাস বিখ্যাত মুসলিম সালতানাত জৌনপুরের শাসক হুসাইন শাহের আমলের বেশ কিছু মুদ্রা। জৌনপুর এটা আসলে ভারত উপমহাদেশেরই একটা অঞ্চল, এবং সেই যে জায়গায় তৎকালীন সময়ে শাসন কার্য পরিচালনা করতেন সুলতান হোসেন শাহ, তার এই মুদ্রাটিকে ওয়ান টাঙ্কা বলা হয়, এবং এটা 1394 থেকে 1479 এর মধ্যবর্তী সময়ের একটি মুদ্রা। মুদ্রাটির উভয় পিঠ দেখলে বুঝতে পারবেন যে এতটা পুরনো হওয়া সত্ত্বেও মুদ্রাটি কতটা সুন্দর, এবং হালকা একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে, টাকশালটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে মুদ্রাটি সম্পূর্ণ আরবি ভাষায় লেখা। রূপার পাশাপাশি অন্যান্য ধাতু ইউজ করা হয়েছে মুদ্রাটি বানাতে। এই মুদ্রাগুলো আপনি দেখতে পাচ্ছেন গুজরাট সুলতান পিরিয়ডের কিছু মুদ্রাগুলো তাম্র মুদ্রা, এবং কতটা মোটা আপনি দেখতে পাচ্ছেন এবং আকারে ছোট। এটা আসলে তাদের মুদ্রার একটি কমন বৈশিষ্ট্য। আসলে অনেক মোটা এবং ছোট আকৃতির হতো সেই মুদ্রাগুলো। অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু মুদ্রাগুলো আমি আমার ব্যক্তিগত সংগ্রহে রেখে দিয়েছি যাতে এগুলো আমি পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি। শুধু এই ধরনের মুদ্রায় নয়, বাংলাদেশের গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ওয়াসিম ইকবালের সংগ্রহে রয়েছে মহীশূরের বাঘ টিপু সুলতানের স্বর্ণ মুদ্রাও। এখন আমি আপনাদের দেখাবো মহীশূরের বাঘ টিপু সুলতান, হায়দার আলীর সুযোগ্য সন্তান, এবং ব্রিটিশ আমলে তৎকালীন সময়ে যে কয়জন মুসলিম শাসক গর্জে উঠেছিলেন তাদের মধ্যে অন্যতম টিপু সুলতানের স্বর্ণ মুদ্রা। আমার হাতে এখন সেই মুদ্রাটি দেখতে পাচ্ছেন। এটাই টিপু সুলতানের স্বর্ণ মুদ্রা। যে এটা টিপু সুলতানের 1 ফানাম সমপরিমাণ স্বর্ণ মুদ্রা, এবং মুদ্রাটি কত ক্ষুদ্র এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা কপালের একটা টিপের সমপরিমাণ বলা যায়, এবং এটাকে শুধুমাত্র আমাদের এই ভারত উপমহাদেশ নয়, সমগ্র পৃথিবীর সবথেকে ছোট যে স্বর্ণ মুদ্রা আছে সেগুলোর মধ্যেও একটা বিবেচনা করা হয়, কারণ এটার সাইজ কেমন আপনি দেখতেই পাচ্ছেন। এর উল্টো পাশে টিপু সুলতানের যে কমন যে সিম্বলটা সেটা আছে। টিপু সুলতানের সব কয়েনেই এই ধরনের চিহ্ন থেকে থাকে স্বর্ণ মুদ্রায়, সেটা যেই টাকশালেরই হয়ে থাকুক না কেন। দর্শক মণ্ডলী, জীবনে এই প্রথম স্বচক্ষে কোনো স্বর্ণ মুদ্রা দেখলাম। ওয়াসিম ইকবাল যখন একটার পর একটা এমন প্রাচীন মুদ্রাগুলো দেখাচ্ছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল আমি যেন সেই যুগে হারিয়ে গেছি। তার কাছে রয়েছে পৃথিবী কাঁপানো অটোম্যান সাম্রাজ্যের মুদ্রাও। অটোমান সাম্রাজ্যের 5 জন সবথেকে
প্রসিদ্ধ এবং শক্তিশালী সুলতানদের যদি নাম নেওয়া হয়, তার মধ্যে একজন সুলতান আব্দুল হামিদ খান। দ্বিতীয় আব্দুল হামিদ খান যাকে বলা হয়, তিনি 1876 সাল থেকে 1909 সালের মধ্যবর্তী সময়ে শাসন কার্য পরিচালনা করেছেন। এবং তার মুদ্রাটা আসলে কতটা বৈচিত্র্যময় আপনি এখানকার নকশাটা দেখলে বুঝতে পারবেন। তাদের যে তুগরা, যে চিহ্নটা, এটা হচ্ছে সেই চিহ্ন, এবং অপর পাশে এটা 5 পারা, আরবিতে 5 লেখা আছে, এবং 5-এর চারিদিকে সুন্দর কারুকাজ খচিত আরবিতে আসলে তৎকালীন সময়ে তাদের যে মুদ্রার যে ডিজাইনগুলো এভাবে ফুটিয়ে তোলা হতো। এখন আমার হাতে যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এটি অটোমান সাম্রাজ্যের সুলতান আব্দুল আজিজের সময়ের 1861 সালের একটি মুদ্রা। সাইজে কতটা বড় দেখতেই পাচ্ছেন, এবং এটি 40 পারা সমপরিমাণ মূল্যের মুদ্রা, শতভাগ তামার তৈরি, এবং পয়সাটি সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা মোটা। 40 পারার বিষয়টা একটু বুঝিয়ে বলেন, 40 পারাটা মানে কি? আসলে তৎকালীন সময়ে তো মুদ্রার মান এখনকার মতো ছিল না। এখন যেরকম তারা লিরা কাউন্ট করে, তুরস্ক বা এই অঞ্চলে লিরা হিসেবে মুদ্রার মান ধরা হয়, কিন্তু তখন পারা হিসাব করা হতো, এবং 100 পারায় 1 কুরুস, অথবা যে রূপার মুদ্রাগুলো ছিল 2 কুরুস, এরকম ভাবে তারা কাউন্ট করতো আর কি। তো এটা 40 পারা সমপরিমাণ মূল্যের একটি, মানে আমরা যেমন বলি 40 পয়সা, জি 40 পয়সা এরকম। তারপরে একটা সময় পরে সেটার পরিমাণ যে টাকায় দাঁড়ায়, তো সেই হিসেবে তারা পারা, কুরুস এভাবে হিসাব করতো। আচ্ছা, অপর পৃষ্ঠাটা একটু দেখি। এখানে ইসলামিক হিজরি সালটা লেখা আছে, এবং তার উপরে সুলতানের যে পয়সার যে বৈশিষ্ট্যগুলো এবং কিছু কমন ফন্ট থাকে সেগুলো ফুটে উঠেছে। এবং অপর পাশে মুদ্রার যে মানটা, সেটা খুব ছোট্ট আকারে লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 4 এবং পাশে একটা ফোঁটা, ফোঁটা অর্থ 0, অর্থাৎ 40, যেটাকে আমরা 40 পারা বলতেছি। এবং এখানে যেই সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে তুগরা সাইন, এবং এই সাইনটা সকল অটোমান সুলতানের মুদ্রাতেই সাধারণত থেকে থাকে। আসলে কুরুলুস ওসমান, সুলতান সোলেমান, সুলতান কোসেম এবং এরকম অসংখ্য জনপ্রিয় শাসক এই অটোমান সুলতানি আমলে তাদের শাসন কার্য পরিচালনা করে গেছেন। আমার হাতে এখন যে পয়সাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সুলতান আব্দুল হামিদের রৌপ্য মুদ্রা আছে, যেটা 2 কুরুস সমপরিমাণ মূল্যের, এবং তারই উপরে যে পয়সাটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সুলতান আব্দুল হামিদ সেকেন্ডের পিতা সুলতান আব্দুল মেজিদের শাসন আমলের একটি মুদ্রা, এবং এখানে সুলতান আব্দুল আজিজের পয়সা রয়েছে, এবং সুলতান দ্বিতীয় মাহমুদের সময়ের পয়সা রয়েছে, এবং একই সাথে সুলতান আব্দুল আজিজের সন্তান সুলতান পঞ্চম মেহমেদের শাসন আমলেরও পয়সা রয়েছে। পয়সাগুলো কতটা নান্দনিক এবং ডিজাইনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। এবং একটি কমন জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে তুগরা চিহ্নগুলো কিন্তু সব পয়সাতেই রয়েছে, তুগরা চিহ্নগুলো কিন্তু সব পয়সাতেই রয়েছে। কোনোটাই ফুলের ছবি আছে, কোনোটা অন্যরকম একটু ডিজাইন করা আছে, কিন্তু একটা কমন বৈশিষ্ট্য তাদের এই তুগরা চিহ্নটা থাকবেই, তুগরা চিহ্নটা অটোমান সুলতানি কয়েনে থাকবেই। দর্শক মণ্ডলী, শুধু এই ধরনের মুদ্রাই নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় বসবাস করা ওয়াসিম ইকবালের সংগ্রহে রয়েছে মৌর্য সাম্রাজ্যের মুদ্রাও, এমনকি রোমান সাম্রাজ্যের মুদ্রাও রয়েছে তার কাছে। রোমান শাসন আমলের প্রতি মানুষের জানার আগ্রহ অনেক বেশি। বাইজেন্টাইন সাম্রাজ্য, কনস্টান্টিনোপল জয়, এবং প্রথম কনস্টান্টিয়াসের পুত্র দ্বিতীয় কনস্টান্টিয়াস, এটি তার সময়ের মুদ্রা। এটি খ্রিস্টপূর্ব 337 থেকে 361 এর মধ্যবর্তী সময়ের। আপনি দেখতে পাচ্ছেন এতটা প্রাচীন হওয়া সত্ত্বেও তারপরও মুদ্রাটিতে কত সুন্দর স্পষ্ট সেই সময়ের শাসকের মুখটা ফুটে উঠেছে। এবং অপর পাশে আপনি এই মুদ্রাটির অপর পাশে দেখতে পাবেন যে একজন অশ্বারোহী। এটা আসলে স্পষ্ট অশ্বারোহী কিনা সেটাও আসলে আমি বুঝতে পারছি না। এখন আমার হাতে যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এটি মৌর্য আমলের মুদ্রা। আপনারা অবশ্যই শুনে থাকবেন আর্য আমল, মৌর্য আমল, সেন, গুপ্ত বিভিন্ন আমল ছিল, তো এটা মৌর্য আমলের একটি মুদ্রা। এখানে আমার কাছে 2টি মুদ্রা দেখতে পাচ্ছেন, এগুলোকে মৌর্য পাঞ্চ মার্ক বলা হয়। এগুলো খ্রিস্টপূর্ব 300 শতাব্দী আগের মুদ্রা, খ্রিস্টপূর্ব, অর্থাৎ এগুলো আসলে 2300 থেকে 2400 বছর পুরানো মুদ্রা। মুদ্রাটির একটি কমন সিম্বল হচ্ছে এই যে সূর্যের মতো যে সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন 2টা মুদ্রাতে আছে, এবং আঁকাবাঁকা ডিজাইন দেখতে পাচ্ছেন। এবং সম্রাট অশোকের নাম অনেকেই শুনেছেন। সম্রাট অশোকের মুদ্রা এবং এই মুদ্রার মধ্যে অনেক মিল রয়েছে। মুদ্রাটির অপর পিঠে আসলে সেভাবে কোনো ডিজাইন ফুটে ওঠে না,
এক পাশেই ডিজাইন থেকে থাকে, এটাও একটা কমন বৈশিষ্ট্য এই মুদ্রার, এবং এগুলো সিলভার দিয়ে তৈরি হয়। এছাড়াও তার কাছে রয়েছে বাংলাদেশের শুরু থেকে আজ অবধি যত ধরনের কাগজের নোট ছাপানো হয়েছে তার প্রায় সবই। আমরা সকলে এই নোটটার সাথে পরিচিত, কিন্তু তার আগেও যে আরও 3 ধরনের 1 টাকার নোট বাংলাদেশে প্রচলিত ছিল, আসলে এই জিনিসটা অনেকের বোধগম্য নয়, অনেকে এটা জানেই না। আপনি জেনে খুশি হবেন, আমাদের এই দোয়েল পাখি ছবি দেওয়া যে 2 টাকাটা, এটি পুরো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর নোটের খেতাব পেয়েছিল একবার, এবং এই নোটটি আসলে যে কতটা সুন্দর, নোটটি দেখলেই মনটা ভালো হয়ে যায়। এর পাশাপাশিও বিভিন্ন সময়ের বাংলাদেশের ডিজাইন পরিবর্তন হয়েছে, 5 টাকার, 10 টাকার, সেই সময়ের বিভিন্ন নোট আমার কাছে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটাও 10 টাকা, এখানে 10 টাকার বিভিন্ন সময় রয়েছে। এই যে এটা প্লাস্টিকের নোট না? জি জি, এটি প্লাস্টিকের পলি নোট বলা হয়। এছাড়াও বাংলাদেশের 50 টাকা যে কতটা বৈচিত্র্যময়, এখানে দেখলে বুঝতে পারবেন। চা বাগানে চা তোলার যে ছবিটা, সেখানে সেই চা বাগানের একটি সুন্দর দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরেই স্মৃতিসৌধের ছবি দেওয়া 50 টাকার নোট, এই নোটটার সাথে আমরা পরিচিত। পরবর্তীতে যে মহিষের গাড়ি, মহিষ দিয়ে যে জমি চাষের যে ছবি, মই দেওয়া, জল রং করা শিল্পাচার্য জয়নুল আবেদিনের, এই নোটগুলো আপনাদের সকলের পরিচিত। বাংলাদেশের এই 100 টাকার নোটটা 90 দশকের যারা আছেন তাদের স্মৃতির পাতায় এখনো হয়তো ভাসে। আমিও ছোটবেলায় এই নোট দেখেছি এবং এই নোট দিয়ে অনেক কিছু কিনেছি ছোটবেলায়। জি, এই নোটটিও আমার পছন্দের তালিকায় শীর্ষের দিকে রয়েছে। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন স্মারক নোট বিভিন্ন দিবসে ছাড়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে, সেই স্মারক নোটগুলোরও সেট আমার কাছে আছে। এখানে দেখতে পাচ্ছেন 25 টাকার স্মারক নোট, 40 টাকার স্মারক নোট, যেগুলো বাজারে লেনদেনের জন্য নয়, এগুলো শুধুমাত্র স্মারক নোট হিসেবে সংগ্রাহকরা সংগ্রহ করে থাকে এবং বিভিন্ন দিবসে এগুলা বাজারে ছাড়া হয়। এছাড়াও নমুনা নোট হিসেবে যে স্পেসিমেন নোট, যেগুলো আসলে লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না, কিন্তু এগুলো তৈরি করা হয়েছে টেস্ট হিসেবে, সেই মুদ্রাগুলো আমার সংগ্রহে রয়েছে, সেই নোটগুলো আমার সংগ্রহে রয়েছে। এবং এই যে নোটটি দেখতে পাচ্ছেন 500 টাকার, এই নোটটিও মোটামুটি পুরাতন, এবং নোটটির একপাশে আমাদের সুপ্রিম কোর্টের ছবি দেওয়া, নোটটি আমার খুবই পছন্দের। শুধু কাগজের নোটই নয়, বরং স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীনতার আগের বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান আমলের পয়সা সহ শতাধিক দেশের প্রায় 2 শতাধিক মুদ্রা রয়েছে গ্রিন ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর সংগ্রহে। এখানে দেখতে পাচ্ছেন স্বাধীনতার পরবর্তী সময়ের বাংলাদেশের কিছু মুদ্রা। এখানে দেখতে পাচ্ছেন বরাবর 1 পয়সা, 5 পয়সা 2 রকম, 10 পয়সা সবুজ বিপ্লব, 10 পয়সা পান পাতা। এছাড়াও তার সংগ্রহে রয়েছে আগেকার আমলের বেশ কিছু জমির দলিল। দর্শক, আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স অনেক পুরনো, কমপক্ষে 200 বছরের পুরনো। এগুলো আসলে সাধারণ কোনো কাগজ নয়, এগুলো এক একটি দলিল, এক একটি নিবন্ধন নামা। বা এই সবচেয়ে বড় বিষয়টি এখানে যেটি দেখতে পাচ্ছেন, আপনারা কাছ থেকে দেখাই, সেটি হচ্ছে যে এখানে এই লেখাগুলো দেখেন, এগুলো কিন্তু কলমের লেখা নয়, এগুলো দোয়াত কালির লেখা। দোয়াত কলম যেটা আমরা ছোটবেলায় পড়েছি যে দতে দোয়াত কালি, সেই দোয়াত কালির লেখা। ওই সময় জমিদার রাজা বা ওই সময় যারা স্টেট পরিচালনা করত তারা এইরকমভাবে লিখতেন। এবং এই যে এই দলিলটার আপনি একটু দেখাই, সবই কিন্তু হাতে লেখা, এবং তাদের হাতের লেখা কত সুন্দর ছিল। যারা এই পোস্টে চাকরি করতেন তাদের হাতের লেখা কত স্পষ্ট ছিল, কত সুন্দর ছিল, একটাবার দেখুন। এগুলো কিন্তু ইংরেজিতে লেখা। এগুলো যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করেছে তখনকার আমলের এই লেখাগুলো কিন্তু আজও জলজল করছে। হ্যাঁ দর্শক, এগুলো কোনোভাবেই সাধারণ কাগজ নয়, বরং এগুলো এক একটি ইতিহাসের পাতা, যা আজও জানান দিচ্ছে এই উপমহাদেশে ইংরেজদের আধিপত্যের কথা। এই যে 5ম জর্জের আরও একটি দলিল, এই যেখানে হিন্দি ভাষা লেখা আছে, একই সাথে বাংলায়ও লেখা আছে, যেহেতু এটা পশ্চিমবঙ্গ এরিয়ার দলিল। এগুলো দোয়াতকালেরই লেখা। এই যে আপনি লেখার যে ঝর্ণা কলমের লেখার যে একটা ধাঁচ,
এই যে যে টানগুলো, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই যে রংটা ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের বল পয়েন্ট কলমে এরকম হয় না সাধারণত। এই যে রংগুলো একটু ছড়িয়ে পড়েছে, এই যে লম্বা যে টানগুলো, ফন্টগুলো, এগুলো দেখলে বুঝতে পারবেন। দলিলগুলা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু এগুলা আসলে প্রায় 200 বছরের পুরাতন, কোনোটা 150 বছরের পুরাতন, সেজন্য জিনিসগুলা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে এটা 4 আনা মূল্যমানের স্ট্যাম্প সেই সময় যেটা ব্যবহার করা হয়েছে সেটা। বাংলাতেই তো লেখা, তাই না? জি, এখানে বাংলার পাশাপাশি ইংরেজিতেও লেখা আছে। এবং তৎকালীন সময়ে এই যে এখানে আরও একটি জিনিস, যেটা আমাদের বাংলাদেশেরই কোর্ট ফির একটি কাগজ দেখতে পাচ্ছেন। এখানে পঞ্চম জর্জের একটি দলিল দেখতে পাচ্ছেন। পঞ্চম জর্জের এটা 3 রুপি, 3 রুপি সম পরিমাণ মূল্যের একটি কাগজ। দলিলটির এখানে তখন যেই স্ট্যাম্পটা ইউজ করা হয়েছে, এখানে সেই সিম্বলগুলো দেখতে পাচ্ছেন। এবং এখন যেই দলিলটি দেখতে পাচ্ছেন, এটা নষ্ট করে দেওয়া হয়েছে। এবং নষ্ট করার সাথে এই যে এখানে স্ট্যাম্পটা কিন্তু এই যে ছিদ্র করে এটা নষ্ট করা হয়েছে। এখানে আমাদের রানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া ছিল। ও, তার মানে এই দলিল এরকম ভাবে গোল ছিদ্র করে ওই জি, সিনারিটুকু যেটুকু ছিল ওইটা উঠিয়ে দিলে এটার আর মূল্য নাই, তাই তো? জি, জি। মানে এটা বাতিল। এটা বাতিল বলে গণ্য করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এর সাথে সাথে এখানে রানী ভিক্টোরিয়ার আরও একটি দলিল দেখতে পাচ্ছেন। এই দলিলটা একটু ভালো অবস্থায় আছে আমার কাছে। এই যে একটা ইংলিশ কপি দেখতে পাচ্ছেন। ইংরেজি যেই আসলে হাতে লেখা আসলে এটা আমাদের মেশিনেও হয়তো বা এত সুন্দরভাবে লেখা যায় না, আমার যা ধারণা। মানে কি পরিমাণ নান্দনিক সুন্দরভাবে তাদের হাতের লেখাগুলো এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এছাড়াও তার কাছে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এমন কিছু সংগ্রহ যা আপনাকে অবশ্যই অভিভূত করবে। এই মেডেলটি 6ষ্ঠ জর্জের সময়ের। এই যে এখানে 6ষ্ঠ জর্জের ছবি দেখতে পাচ্ছেন এবং এর অপর পাশে সেই সালটা লেখা আছে। আমরা যতদূর জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 এই সময়কালীন সময়ে। এখানে একটি সুন্দর ছবির মাধ্যমে এই মেডেলটি সাজানো হয়েছে এবং অপর পাশে আমাদের 6ষ্ঠ জর্জের ছবি দেওয়া হয়েছে। মেডেলটি কিসের তৈরি? মেডেলটি এটা স্টেনলেস স্টিল অথবা নিকেলের তৈরি যতদূর আমি ধারণা করছি। যেহেতু এটা লাল বর্ণের নয়, তাহলে এটা খুব সহজেই ধারণা করা যাচ্ছে যে এটি তামার নয়। এবং যদি হলুদ বর্ণের হতো সেক্ষেত্রে আমি এটাকে ব্রাশ অথবা কাঁসা হিসেবে বিবেচনা করতাম। কিন্তু যেহেতু এটি সিলভার বর্ণের, কিন্তু আসলে এটা আসলে রূপার তৈরি না, সেক্ষেত্রে এটি নিকেল অথবা স্টেনলেস স্টিল এ ধরনের ধাতু দিয়েই তৈরি। এই অসাধারণ মেডেলগুলো ছাড়াও ওয়াসিমের সংগ্রহে রয়েছে ইতিহাসের অক্ষয় শাসক হিটলারের কিছু মুদ্রা, রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানিজ কিছু মুদ্রাও। জাপান আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের খুবই উল্লেখপূর্ণ একটি দেশ, কারণ সেখানেই আমরা জানি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকিতে। তো আমরা সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করলেই আমরা জাপানের কথা স্মরণ করি। জাপানের সেই সময়ের পয়সা এগুলো 1939 থেকে 1945 সেই সময় ব্যবহার করা হয়েছে। এক একটি পয়সায় নান্দনিক ডিজাইন দেখতে পাচ্ছেন, কোনোটাতে ফুলের ছবি, কোনোটাতে পাহাড়ের ছবি, কোনোটাতে পাখির ছবি। আসলে তাদের মুদ্রাগুলো খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে তৈরি করা হতো এবং এগুলো অ্যালুমিনিয়ামের তৈরি। এই কারণে পয়সাগুলো প্রচুর হালকা। এগুলো ধাতুর যে মুদ্রাগুলো হয়ে থাকে সেই তুলনায় প্রচুর হালকা। এই মুদ্রাটি অনেকে হিটলারকে নিজের আইডল বলে মনে করেন। সেই হিটলারের শাসন আমলের তার নাৎসি বাহিনী যখন আমেরিকার উপরে যুদ্ধ পরিচালনা করছিল, সেই তৎকালীন সময়ের 1939 থেকে 1945 এর মধ্যবর্তী সময়ের একটি মুদ্রাটি কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে তাদের যে সিম্বলটা, সেই সিম্বলটা উঠে ধরা হয়েছে এবং তাদের যে ঈগল পাখি এবং নিচে সিম্বলটা তারা ব্যবহার করে থাকেন। এটাকে 5 মার্ক বলা হয়। হ্যাঁ দর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসিম ইকবালের সংগ্রহশালা মোটেও ছোট নয়, বরং
ব্যাপকভাবে সমৃদ্ধ। এবার আমি দেখাচ্ছি যাদের কাছে আমাদের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু মুদ্রা আমার সংগ্রহে আছে। এগুলো রৌপ্য মুদ্রা, 1 রুপি বলা হয়। এটা কুইন ভিক্টোরিয়ার 1862 সালের একটি মুদ্রা এবং এটা উইলিয়াম ফোরের 1835 সালের একটি মুদ্রা। এছাড়াও আমার সংগ্রহে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরও একাধিক মুদ্রা রয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কুইন ভিক্টোরিয়ার 1840 সালের মুদ্রা। এটাকে কন্টিনিউয়াস লেজেন্ড বলা হয়, কারণ ভিক্টোরিয়া কুইন যে লেখাটা আছে এটা এক টানে উপরে লেখা। তবে তার এই বিশাল সংগ্রহের পেছনে রয়েছে বিন্দু বিন্দু কষ্ট আর পরিশ্রম। যখন আমি ছোট ছিলাম তখন দেখা যেত টিফিনের টাকা জমিয়ে, তারপরে বিভিন্ন সময় বাবা মা হাত খরচের কিছু দিত, সেগুলো জমিয়েও আমি মুদ্রা সংগ্রহ করেছি। এখন আমি বড় হয়েছি, এখন আমার টুকটাক যা ইনকাম হয় টিউশনি বা অন্যান্য উৎস থেকে, সেগুলো আমি আমার এই মুদ্রা সংগ্রহের পেছনে ব্যয় করি। এবং এত কষ্টের পরে যখন একটি ব্রিটিশ আমল, একটি মুঘল আমলের একটি মুদ্রা আমি হাতে নিই, এর থেকে সুখকর বিষয় আর হতে পারে না। আসলে যারা সত্যিকার অর্থে এই মুদ্রা সংগ্রহ করে তাদের এই আসলে খুশির ব্যাপারটা শুধু তারাই বলতে পারবেন। ওয়াসিম ইকবাল শুধুমাত্র একজন দারুণ সংগ্রাহকই নন, বরং তিনি অসাধারণ পেইন্টিংও করেন। আর পড়াশোনার পাশাপাশি এমন নানান কাজে মিশে থাকার কারণে তার ঝুড়িতে এসেছে বেশ কয়েকটি সম্মাননা এবং সার্টিফিকেট। অংশগ্রহণ করেছেন বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টেও। আমার এই সংগ্রহের পেছনে যাদের ভূমিকা সব থেকে বেশি, আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার আত্মীয় স্বজন, আমার শিক্ষক মণ্ডলী এবং আমার বন্ধু বান্ধব যারা আছেন সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। বিভিন্ন এক্সিবিশনে আমি অনেক সময় যেয়ে থাকি, তারা আমার সাথে যায় এবং সবসময় আমাকে সাহস এবং বিভিন্নভাবে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করেন। দর্শক মণ্ডলী, একজন ছাত্রের সংগ্রহশালা এত সমৃদ্ধ হতে পারে তা আমি কোনোদিনও কল্পনা করিনি। কি নেই তার কাছে! টিপু সুলতানের স্বর্ণমুদ্রা থেকে শুরু করে প্রতাপশালী মুঘল বাদশাহ কিংবা অটোম্যান সুলতান, হিটলার থেকে রানী এলিজাবেথ, এমনকি মৌর্য থেকে হরিকেল সাম্রাজ্য, সবই আছে তার কাছে। এখানে 6 থেকে 700 মুদ্রা রয়েছে। হ্যাঁ দর্শক, নিজের পড়াশোনা ঠিক রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসিম এখন পর্যন্ত যা কিছু সংগ্রহ করেছেন সেটা পৃথিবীর বহু দেশেরই সরকারি জাদুঘরেও নেই। কাবা শরীফের ছবি দেওয়া, এই জন্য এই নোটটি আমার খুবই পছন্দ। এটি ইরানের, এর নিচের নোটটিও আমার খুবই পছন্দ। বাইতুল মুকাদ্দাসের ছবি দেওয়া এই নোটটিও আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তবে ওয়াসিম ইকবালের এই বিশাল সংগ্রহের মধ্যে টিপু সুলতানের স্বর্ণমুদ্রা এবং কালেমা লেখা সম্রাট শাহজাহানের ঐতিহাসিক এই মুদ্রাটির কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী হিসেবে আগামী প্রজন্মের জন্য ওয়াসিম ইকবাল যা করছেন সেটার মূল্য আপনি কোনোভাবেই দিতে পারবেন না।